गुड मॉर्निंग सुप्रभात। आज के আবার একটা রাইডের জন্য বেরোচ্ছি। হয়ে গেছে 6:31। সামনে আমার বাইক রেডি হয়ে আছে, লাগেজ ফাগেজ সব তুলে দিয়েছি, শুধু রাইডিং জ্যাকেটটা পরতে বাকি আছে। বাবা মাকে প্রণাম করে নিয়েছি, প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি আজকের রাইড। আজকে যেখানে যাব সেটা হচ্ছে মায়াপুর। এখান থেকে আপাতত মায়াপুর যাব, ওইখানে আজকে থাকবো, তারপরে ওখান থেকে আবার আমাদের রাইড চালু হবে, শুরু হবে। তো এখন আমি সকালে একাই যাচ্ছি, তারপরে বিকেলে আমার সাথে অতনু আসবে। আগেরবারে সিকিম রাইডে যে গিয়েছিল আমার সাথে, সে অতনু আবার আমার সাথে যাচ্ছে। অনেক দিনের ইচ্ছা মায়াপুর দর্শন, রাধারানীর দর্শনের অনেক দিনের ইচ্ছা ছিল, তো যাচ্ছি আজকে। ব্যাপারটা হচ্ছে যে আজকে সকাল সকাল বেরোবে বলে ঘুম ঠিক মতো হয়নি রাতে। রাতভর জাগা হয়েছে, জেগে ব্যাগপত্র গুছানো হয়েছে, তারপরে বসে বসে ঘুম আসছিল না, সে ভিডিও দেখছিলাম। সেই ভিডিও দেখতে দেখতে রাত্রি প্রায় 2-2:30 বেজে গেছিলো। তারপরে ঘুমোতে এসেছিলাম, তাও ঠিক মতো ঘুম হয়নি, ঘন্টাখানেক ঘুম হয়েছিল। 3:30-4টা নাগাদ ঘুম হয়ে গেছিলো। উঠে আবার বাথরুম সেরে আবার শুয়ে পড়েছি কিছু সময় ধরে। কোলাঘাট ব্রিজ 7:50, কোলাঘাট ব্রিজ বেরোচ্ছি। গুগলের টাইম অনুযায়ী দেখাচ্ছে আমি 12:08 পৌঁছাবো। যখন বেরিয়েছিলাম তখন দেখাচ্ছিল 12:20-25 এমনি সময় লাগবে। এখন দেখাচ্ছে 12:08 বাজবে। তো আমি কোথাও দাঁড়াবো না, ব্রেক নেব না, চিন্তা ভাবনা করেছি একটানাই গাড়ি চালাবো। তো একটানা গাড়ি চালিয়ে দেখা যাক কটার মধ্যে আমি পৌঁছাতে পারি। আমার তো টার্গেট আছে 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছানোর। তবু দেখা যাক কত সময়ের মধ্যে পৌঁছাতে পারি, কারণ সকাল হয়ে গেছে, তো এখন জ্যাম পাবো রাস্তায় অনেক। তো সেই জ্যাম কাটিয়ে যেতে কটার মধ্যে পৌঁছাতে পারবো তার ঠিক নেই। জ্যাম যদি খুব বেশি থাকে তাহলে তো 12টা বেজেই গেল আমার, আর যদি হালকা ফুলকা কম থাকে তাহলে ঠিকই আছে। কালকে সম্ভবত হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, কারণ কিছু কিছু জায়গায় দেখছি রাস্তা একটু ভেজা ভেজা রয়েছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। মেঘলা, ঠান্ডাটা খুব বেশি মেঘলা নয়, ঠান্ডা ঠান্ডা বেশ রয়েছে। আজকে বৃহস্পতিবারে স্নান পুজো না করে আমি খাই না। তো সকালবেলায় তো স্নান করে বেরোইনি, সেই জন্যে রাস্তায় খাওয়ার কোনো গল্প নাই। একটানা গাড়ি চালিয়ে পৌঁছবো, সে যটাই বাজুক। চেষ্টা করব 11টা, 10:30, 11টার মধ্যে পৌঁছানো। তো পৌঁছে তারপরে স্নান করে মন্দির দর্শন, রাধারানীর দর্শন করব, তারপরে খাওয়া দাওয়া করব। এসে গেছি ডানকুনি বালি ব্রিজের কাছাকাছি। এইটা সোজা ডানকুনি দিল্লি যাওয়ার রাস্তা। আগের বারেও এদিক থেকে গিয়েছিলাম। আর ডিস্টেন্স দেখাচ্ছে 134, বেড়ে গেল মনে হচ্ছে। বালি ব্রিজের ওই দিক থেকে দেখাচ্ছিল মনে হয় 130 না 31, 4 কিলোমিটার বেড়ে গেল ওই দিক থেকে। 134 কিলোমিটার বেড়ে গেল। 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 134 কি
যা, এবারে ডান দিকে টার্নিংটা নিতে হবে। ও বাবা, সময় হয়ে গেল 8:44। 7, 8, 9, 2 ঘন্টা হতে যায়। এদিকে রাস্তাটা একটু ভালো রাস্তা আছে, কিন্তু মাঝে মধ্যে একটু জ্যাম পাওয়া যায়। সিগন্যাল দেখি তো দাঁড়িয়ে সময়টা চলে যায়, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করতে করতে অনেকটা সময় চলে যায় সিগন্যালে দাঁড়িয়ে। আগের বারে এইখানে এসে একটু গন্ডগোল হয়ে গেছিল। এইটা সোজা ব্রিজের উপর দিয়ে ডান দিকে কল্যাণী যাওয়ার রাস্তা, তো আমরা ভুল করে কি করেছি, নিচে ব্রিজের নিচে চলে গেছি, আর ওপাশে গিয়ে দেখছি যে রাস্তা নেই। আবার ঘুরে এসে এই ব্রিজের উপর থেকে হয়ে এলাম। তো কল্যাণী ঢুকে গেছি বলতে গেলে। এইটা বর্ধমান যাচ্ছে ডান দিকের যে টার্নিংটার, আর এইটা হচ্ছে কল্যাণী। আগের বারে যখন এসেছিলাম তখন তো রাস্তা খারাপ ছিল, এবারে দেখি রাস্তা মনে হয় ভালো করে দিয়েছে। না, এখনো রাস্তার কাজ চলছে, এখনো রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। এক সাইডে রাস্তা ভালো আর এক সাইডে রাস্তা খারাপ আছে এখনো। তো এখনো পর্যন্ত 9:23, আর আমি কভার করেছি 140-150 কিলোমিটার রাস্তা কভার করে নিয়েছি, আর 96 কিলোমিটার রাস্তা আছে। এইবারে একটু গরম লাগছে, ভোরের দিকে একটু ওয়েদার ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল বলে বেশ আরাম লাগছিল। এইবারে একটু গরম লাগছে। এই মাঝে একটুখানি রাস্তা একটু খারাপ আছে, না হলে যেমনি ভাবে এসেছিলাম পুরো রাস্তাটা এমনি থাকলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। রাস্তার অবস্থা দেখছো, মাথা খারাপ। প্রায় 5-6 কিলোমিটার হবে তো, আর রাস্তাটা এমনি, পুরো রাস্তাটাই এমনি, মানে 30-40-এর ওপরে গাড়ি চালাতেই পারছি না, এত জঘন্য রাস্তা। এইটাকে কবে সারাবে কি জানে। এইটার উপর দিয়েই বড়ো বড়ো গাড়ি, ছোট গাড়ি, সব রকম গাড়ি এইটাতেই যাতায়াত করে। তবু এই রাস্তাটাকে যে কেন সারায়নি, বা হয়তো এখনো মনে করছে যে রাস্তা সারানোর কোনো প্রয়োজন নেই, যা আছে এখনো ভালোই আছে, এখনো বছর 3 চলে যাবে। ও, এইবারে ঠিক আছে, এবারে আর কোনো সমস্যা নেই। এবারে পুরোটাই হাইওয়ে আছে, মাঝে মধ্যে একটু খারাপ আছে, না হলে পুরোটাই একদম মাখন রাস্তা আছে। সময় কটা হলো বাবা, 9:46। 10টার মধ্যে পৌঁছবো বলছিলাম, এই রাস্তার যা অবস্থা।
হচ্ছে 11টা বেজেই যাবে, আরও কত 82 কিলোমিটার। আবার দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 42, কোটায় 11:30টায় পৌঁছাবো দেখাচ্ছে গুগল। এইটা কল্যাণীর তে নতুন এইমস হয়েছে, এই যে বাম দিকে অনেকটা বড় এরিয়া। নতুন হয়েছে এই এইমসটা। এইটা হচ্ছে এন্ট্রি গেট। এইখানের কি এরকম কি ব্যবস্থা এখনো পর্যন্ত জানি না, তবে কিছুদিন আগে আমি ভুবনেশ্বর এইমসে গিয়েছিলাম, বাপরে বাপ সেখানে যা ভিড় আর যা লোক, দেখে আমার হয়ে গেছে। বাম দিকে কৃষ্ণনগর বহরমপুর, ডান দিকে বারাসাত, এইদিকে কৃষ্ণনগর। ও হো, রাস্তা ভালো করে দিয়েছে। আগের বারে এসেছিলাম, বাপরে বাপ কি উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা, এখন ভালো করে দিয়েছে। যাই হোক, যা পুরো রাস্তাটাই যেন এমনি ভালো থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাব। এইখানটায় দাঁড়িয়ে একটু জল খেলাম। একটানা প্রায় 100 কিলোমিটার, 100 নয় 200 কিলোমিটার চালিয়ে এইখানে একটুখানি ট্যাঙ্কি খালি করলাম, আবার লোডও করলাম। আর 40 কিলোমিটার বাকি আছে। এইটাই যেতে 40 কিলোমিটার যেতেই দেখাচ্ছে যে 50 মিনিট লাগবে। অবশ্য ইয়ে থেকে কৃষ্ণনগর থেকে আরেকটু এগিয়ে যাওয়ার পরে বাম দিকে মায়াপুরের যে রাস্তাটা, ওইটা একটু সংকীর্ণ রাস্তা, আর ওই রাস্তাটা মনে হয় ভালো নয়, সেই জন্যই এতটা টাইম দেখাচ্ছে। সে যাই হোক, চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর। 10:40 গেছে। কৃষ্ণনগর সোজা কৃষ্ণনগর যাচ্ছে, বেরহামপুর সোজা বেরহামপুর, বাদুলা। সোজা কৃষ্ণনগর, নবদ্বীপ কি বাদকুল্লা, জায়গার নাম বাদকুল্লা নাকি, এক উচ্চারণই করতে পারছি না। ডান দিকে যাচ্ছে। আমার বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্স 244 কিলোমিটার, তার মধ্যে 234 কিলোমিটার কভার করে ফেলেছি 4 ঘন্টায়। মাঝে একটা জায়গায় শুধু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ওই 5-10 মিনিটের মতো। না হলে 11টায় পুরো পাক্কা 4 ঘন্টায় মায়াপুর পৌঁছে যেতাম। মায়াপুর যাওয়ার রাস্তা এই যে আরও দেওয়া আছে বাম দিকে, তো মায়াপুর যাব। হাওড়া থেকে নবদ্বীপ, কাটোয়া, হাওড়া থেকে কাটোয়া যে ট্রেনগুলো যাচ্ছে, ওই ট্রেনগুলোতে উঠলেই কোথায় নবদ্বীপে নামিয়ে দিচ্ছে।
আর নবদ্বীপ ধাম থেকে স্টেশনের নাম নবদ্বীপ ধাম। এইখান থেকে ফেরিঘাট 1 কিলোমিটার ডিস্টেন্স। ওইখান থেকে নৌকা পার করে আমাদের মায়াপুরে যে ইস্কন মন্দির আছে, এশিয়া তথা ওয়ার্ল্ডের মধ্যে বৃহত্তম হিন্দু মন্দির ইস্কন মন্দির, আমাদের মায়াপুরের ইস্কন মন্দির। অনেক বছর আগে, সেই 2018 সালে এসেছিলাম, তখন রাস্তা এতটা ভালো ছিল না। এখন দেখছি তো বেশ ভালোই আছে। ওহো, কত সুন্দর ক্ষেত! কিসের ক্ষেত? আখের ক্ষেত নাকি? এইটা একটা কি মন্দির? মোটামুটি কাছাকাছি অনেকগুলো মন্দির করে নিয়েছে। আগে এত মন্দির ছিল না, এখন অনেকগুলো মন্দির হয়ে গেছে। এই তো দেখো মায়াপুর ইস্কনের মন্দির। ওহ, চোখ জুড়ে যায়, মন জুড়ে যায়, প্রাণ জুড়ে যায়, সব কিছু জুড়ে যায় রে বাবা। রাধারানী এসে গেছি। এইখানে কাছাকাছি কোথাও দেখতে হবে। যাত্রী নিবাস, এই যে যাত্রী নিবাস একটা আছে, দেখি। এখন গৌড়ীয় মঠের কক্ষ ভবনের সামনে রয়েছি। এইমাত্র রুম নিলাম। রুমের সমস্ত ডকুমেন্টস, সে যা কাজ ছিল, কাজকর্ম ছিল, সেগুলো সব কমপ্লিট হলো। এই আর ওই দূরে ওইখানে ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। ওই পাশে চূড়াটা রয়েছে, ঢাকা হয়ে গেছে। এই হচ্ছে কক্ষ ভবন। এত বড় কক্ষ ভবন। রুম দুজনের 500 টাকা করে, দুজনে 500 টাকা করে রুম ভাড়া। আর 100 টাকা এক্সট্রা একটা চার্জ নিল, ওইটা আবার রিফান্ডেবল। যখন বেরোবো তখন ওই রসিদটা যেটা কেটে দিচ্ছে ওইটা ফেরত দিলে আবার 100 টাকাটা রিটার্ন দেবে। তো অনেক ঘাম দিচ্ছে, গরম প্রচুর পড়েছে, ঘাম দিচ্ছে খুব। এই রুমে আমার যে জ্যাকেটটা তো পুরো ভিজে জল হয়ে গেছে। তো রুমে মেলে ফ্যান চালিয়ে দিয়েছি, আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখন স্নান করবো ঘাম জুড়িয়ে, তারপরে প্রসাদ ভোগ পেতে যাবো। এখন স্নান করে ফ্রেশ রেডি হয়ে গেছি। এইবারে মেন মায়াপুরের ইস্কন মন্দিরের দিকে যাব। সময় এখন 1:36 হয়ে গেছে। প্রিয় মঠের এইটা হচ্ছে সেই রুম, মাত্র 500 টাকার। এখানে কম করে 2 থেকে 5-6 জন থাকতে পারবে এই রুমটাতে। সেইভাবেই সব কিছু ব্যবস্থা রয়েছে। এই দেখো, 3টে এক্সট্রা হচ্ছে গাদ্দা, বালিশ, আর উপরে তো 3 জন আরামসে শুতে পারবে, তার জন্য 3টে বালিশ রাখা হয়েছে। তো রুম খুবই সস্তা, আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, পাথর বসানো আছে, জলের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। তো মন্দিরের সামনে সমস্ত হোটেল বা গেস্ট হাউস বা এইসব রয়েছে, তাদের থেকে আমি বলবো যে কেউ যদি মায়াপুর দর্শন করতে আসে, মন্দির বা রাধারানীর দর্শন করতে আসে, গৌড়ীয় মঠের যে রুমগুলো রয়েছে
এইখানে তোমরা আরামসে কম পয়সায় রুম নিতে পারো। ডকুমেন্টস শুধু আধার কার্ড থাকলেই হবে, আধার কার্ড থাকলেই রুম দিয়ে দেবে। 500 টাকা রুম ভাড়া, তার সাথে 100 টাকা এক্সট্রা নিয়ে রাখে, ওই একটা রসিদ দেয়, আমি দেখাচ্ছি। আমার নামে হচ্ছে বিল হয়েছে, 500 টাকা হচ্ছে রুম ভাড়া, আর পেছনে 100 টাকা লেখা হয়েছে। মানে এইটা 100 টাকাটা পরে আবার ফেরত দিয়ে দেবে, যখন আমি রসিদটা ওদেরকে ফেরত দেবো তখন আবার ওই 100 টাকা আমাদের মানে ফেরত দিয়ে দেবে। সামনে যে রুমগুলো মানে হোটেলগুলো বা গেস্ট হাউসগুলো আছে তাতেও সস্তা আছে, কিন্তু তাদের আবার অনেক রকমের গল্প হচ্ছে যে দুজন থাকতে হলে যতজন থাকবে সবাইকে উপস্থিত থাকতে হবে এবং তাদের আইডি কার্ড দিতে হবে, নাহলে রুম দেবে না। আবার কারোর হচ্ছে রাত্রি 10টার মধ্যে রুমে চলে আসতে হবে, তারপরে গেট বন্ধ হয়ে যায়, তার বেশি রাত করলে আবার ঢুকতে পারবে না। আবার কারোর গল্প হচ্ছে যে ভোর 4টের আগে কেউ বাইরে বেরোতে পারবে না, যা বেরোনোর ভোর 4টের পরে। অনেক রকমের গল্প, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গল্প, তবে এইখানে এরকম কিছুই নাই। 24 ঘন্টাই হচ্ছে যাওয়া আসা করতে পারবে, সামনে গেটে সিকিউরিটি রয়েছে, আর বিশাল বড় পার্কিং দেখছো, পুরোটাই গাড়ি পার্কিং এরিয়া। এখানে গাড়ি রয়েছে, গাড়ি, বাইক, মোটরসাইকেল, কোনো সমস্যা নেই। তো এবারে গুটি পায়ে মন্দিরের দিকে যাই, এগোই। এই হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ তীর্থযাত্রী নিবাস, নিবাসটা। আর এই হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির।